আচ্ছা, তোমার কি কোনো ফিজিক্যাল প্রবলেম আছে নাকি? কি বলো এসব? আমার সমস্যা থাকবে কেন? তাহলে আমি কথা বলতে চাইলে এরকম করো কেন? দেখো, তুমি আমার এলাকার ছোট বোনের মতো, তাই তোমার চালচলন এসব আমার ভালো লাগে না, তাই কথা বলি না। এর সাথে আমার ফিজিক্যাল প্রবলেমে কী সম্পর্ক? বেশি ভাব নিও না, আমি ভালো করেই বুঝি তোমার কোনো ফিজিক্যাল প্রবলেম আছে। না হলে কি এরকম আমার মতো সুন্দরী একটা মেয়েকে দেখে চোখ ফিরিয়ে নিতে? তোমার বন্ধুরা কত কিছু বলে আমাদেরকে। দেখো তুমি এবং তোমার বান্ধবীরা যেভাবে চলাফেরা করো, এতে করে তোমাদের অবস্থা খুব শীঘ্রই খারাপ হবে। কারণ বাঘের সামনে মাংস দেওয়ার মাত্রই বাঘ সেটার উপর আক্রমণ করে। তাই ভালো হয়ে যাও। আমার এই কথা শুনে তোমার পাশে দাঁড়িয়ে থাকা তার বান্ধবী নীলা বলল, দোস্ত, ও নিজেকে বাঘ মনে করে। শালা বিড়ালের শক্তিও শরীরে নাই, আবার বাঘ। এত সুন্দর একটা ছেলে, যদি ফিজিক্যাল কোনো সমস্যা না থাকতো তাহলে কি এতদিন একটা গার্লফ্রেন্ড পেতো না? দেখো নীলা, তোমাকেও বলছি, আমার কোনো ফিজিক্যাল সমস্যা নেই। আমি বিয়ের আগে কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে চাই না, তাই এসব থেকে দূরে থাকি। তাই বলে এটা আমার ফিজিক্যাল প্রবলেম ভেবে ভুল করো না। তোমাদের এটা লেখাপড়ার সময়, এসব ওভার স্মার্ট দেখাতে গিয়ে বিপদে পড়ো না। দেখো রাজ, আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য আমাদের বাবা মা টিচাররা আছেন। তোমাকে যা দেখানো হচ্ছে তা দেখে যাও আর মজা নাও। এত কথা কেন বলো? ও কি দেখবে? ও পুরুষ নাকি? ও তো একটা হিজড়া। তাদের সামনে আমার দাঁড়ানো সম্ভব নয়, তাই চলে আসলাম। আমাদের সমাজটা কোথায় চলে গেল এই সামান্য কয়েকটা মেয়ের জন্য? যারা বড়লোক বাবা মায়ের আদরে নষ্ট হয়ে গেছে, তাদের কারণে কত নিরীহ মেয়েরা অন্যায়ের শিকার হচ্ছে। পুরুষের সামনে তারা ইউরোপীয় দেশগুলো মেয়েদের মতো শরীর দেখে চলাফেরা করে, আর তাদের কারণে নিরীহ মেয়েরা শারীরিক নির্যাতন শিকার হচ্ছে। তারা তো শরীর দেখে লোকেদের পুরুষত্বকে জাগিয়ে দিয়ে বাবার দামি গাড়িতে চলে গেল, আর সেই লোকগুলো নিজের শারীরিক ক্ষুধা মেটালো নিরীহ কিছু মেয়েদের উপর। এসব চিন্তা করতে করতে বাসে ফিরে গেলাম পরের দিন। দোস্ত, মেয়েটার ওগুলো কত বড় বড়। রিয়াদ, কতদিন বলেছি ওদের দিকে তাকাবি না? ওরা যা ইচ্ছা করুক, তাতে তোর কি? আরে দোস্ত, বলিস না। তোমার টিকটকগুলো দেখিসনি? টিকটকে কি সুন্দর শরীর দুলিয়ে ভিডিও করে, দেখলেই শান্তি পাওয়া যায়। ছি রিয়াদ, তোর রুচি এতটাও নিচে নামলো? তোকে তো বন্ধু বলতে আমার রুচিতে বাঁচছে। তোর উচিত ছিল এসব থেকে দূরে থাকা। বললেই কি দূরে থাকা যায় রে দোস্ত? দেখ মেয়েটা কত সুন্দর। দূর, এরকম করে কথা বলিস কেন? এরকম মেয়েদের দিকে তাকাবি না। ওরা খুব খারাপ মেয়ে, ওদের দিকে তাকালে খারাপ হয়ে যাবি। ওরা এভাবে চলাফেরা করলো বলে তোরা ওদের দিকে তাকাবি? আরে তুই একবার তাকিয়ে তো দেখ মেয়েটা কীরকম আমাদের দিকে তাকিয়ে আছে। চল ওর সাথে গিয়ে কথা বলি। ওদের সাথে রিলেশন করতে পারলে সরাসরি রুম ডেট। আমরা তখন মেয়েটা থেকে একটু দূরে দাঁড়িয়েছিলাম। আমি আর আমার বন্ধু, আমি রাজ, আর আমার পাশে থাকা আমার বন্ধু রিয়াদ। আর যে মেয়েটার ব্যাপারে কথা বলছে সেই মেয়েটা আর কেউ না, সে হচ্ছে আমার সাথে যে কালকে তর্ক করেছিল তোমা। তখন তোমা আমার দিকে এগিয়ে এসে বলল, কি ব্যাপার? এখন স্মার্ট যুগ, ছেলেরা মেয়েদের সাথে কথা বলতেই পারে। আপনি এত সন্ন্যাসীদের মতো কথা বলছেন কেন? আপনি কি এতই ভালো মানুষ? একটা বিষয় অন্তত মনে এখনও একটু শান্তি পাই, যে সে কোনোদিন আমার বন্ধুদের সামনে আগে থেকে পরিচিত এটা প্রকাশ করে না। না হলে যে কি হতো, আমিও তাকে অপরিচিতদের মতো বললাম। দেখো বোন, এরকম করে কথা বলো না। আমি তোমাকে সম্মান দিয়ে যেতে দিয়েছি এই জায়গা দিয়ে। তোমরা এরকম করে কথা বলতে পারো না আমার সাথে। আমি তোমার দিকে তাকাচ্ছি না, তোমার সাথে কথা বলতে চাইছি না, তবুও তুমি কেন আমাদের সামনে এসে আমাদের সাথে ইচ্ছা করে কথা বলতে চাইছো? তখন আমার পাশে থাকা তার বান্ধবীদের নিয়ে হাসতে শুরু করলো। তাদের গায়ে ছিল শার্ট প্যান্ট পরা, তারা অনেকটা ছেলেদের মতো দেখতে ছিল। আমি তাদেরকে দেখতে চাচ্ছিলাম না। তখন তোমা আমাকে ধাক্কা দিয়ে বলল, এত ভালো মানুষ সাজার নাটক করবেন না। এখন এটা স্বাভাবিক যুগ, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাই এইসব ভালো মানুষের মুখোশটা খুলে ফেলুন নিজের শরীর থেকে। আমার তখন তার কথায় রাগ হলো, কিন্তু তাকে কিছুই বললাম না। এটা প্রতিদিনের ঘটনা, সে প্রতিদিন এই রাস্তা দিয়ে যায়। তখন আমার বন্ধুরা বিভিন্ন রকম কথা বলে, কিন্তু আমি কিছুই বলি না দেখে তোমা প্রতিদিন আমাকে এভাবে অপমান করে। সেটা একা পেলে তো জঘন্য, আর বন্ধুদের সামনে একটু নম্র ভাষায়, তবুও আমি তাকে কিছু বলি না। আমি তাদেরকে সম্মান করি, সেই জন্য তাদেরকে কিছু বলতে পারি না। কিন্তু এটা এখন সহ্যের বাইরে চলে যাচ্ছে। আমি তখন চুপচাপ সেখান থেকে চলে আসলাম। এভাবে প্রতিদিন চলতে থাকলো প্রায় 1 মাস। তাদের কারণে একটা বাচ্চা মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। সবার কাছে ওই ধর্ষক ছেলেটি অপরাধী হলে আমার কাছে তমাই ছিল আসল অপরাধী। এরকম হওয়ার পর আমার কিছুটা খারাপ লাগতে শুরু করলো। আমার মনেও একটা ধারণা চলে আসলো। তখন আমি তাকে শেষ করে দেওয়ার প্ল্যান করলাম। তাই আজকে সকালে যখন আমরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম, তখন তমা আমাদের সামনে দিয়ে বিভিন্ন রকম অঙ্গিভঙ্গি করে যাচ্ছিল।
আমি তখন দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলি এবং তাকে নিয়ে একটা রুমে যাই। তখন তোমা চিৎকার করে বলে, রাজ, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমার সাথে এরকম করো না। আমার কয়েকদিন পর বিয়ে। আমার পরিবারের সবাই আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে। আমাকে ছেড়ে দাও প্লিজ। কেন তোকে ছেড়ে দিব? তুই যখন রাস্তায় রাস্তায় ঘুরতি, আমাদের দেখেও না দেখার ভান করতি, শরীর দুলিয়ে ঘুরে বেড়াতি, তখন কি হতো? তুই তো নিজেই তো আমাদের সামনে এসেছিস। এখন আমরা যখন তোকে ধরে ফেলেছি, এখন এরকম বাঁচার জন্য আর্তনাদ করছিস কেন? প্লিজ আমাকে ছেড়ে দাও। আমার পরিবারের সবাই আমার জন্য অপেক্ষা করবে। আমার সাথে এরকম করো না। আমার সাথে এরকম করলে আমার বিয়ে হবে না। তোকে এখন ছেড়ে দিব না। এখন আমি তোকে নিয়ে পার্টি করব। তোকে এখানে ধরে নিয়ে এসেছি তোকে দেখাতে আমার ফিজিক্যাল কোনো প্রবলেম নেই। এখন আমার পুরুষত্ব তোর উপর প্রয়োগ করব। বলে ঝাঁপিয়ে পড়লাম তার উপর। তাকে নিয়ে উপভোগ করতে লাগলাম। এই মেয়েটাকে আমি অনেক দিন থেকে বুঝিয়েছি আমি কোনোদিন কাউকে ধর্ষণ করিনি, কিন্তু এই মেয়েটাকে করব। কারণ মেয়েটা আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে। মেয়েটাকে আমি ছোটোবেলা থেকে চিনি, আমাদের পাশের বাড়ির। প্রতিটা মুহূর্তে আমাকে জ্বালিয়ে এসেছে। আজকাল দেশে মানুষ প্রতিটা মুহূর্তে ধর্ষককে অপমান করে, ধর্ষকদেরকে শাস্তিতে থাকতে দেয় না, তাদের রাস্তায় ঘাটে অপমান করে। কিন্তু কোনোদিন কোনো মেয়েকে বলিনি যে তুমি কেন ছেলেদের সামনে এরকম বেপরদায় চলাফেরা করো। আসলে পরিবারের সবাই, সমাজের সবাই, দেশের সবাই শুধু ধর্ষকদেরকেই শাস্তি দিতে জানে, কিন্তু একটাবার মূলের দিকে তাকায় না। হয়তো হতে পারে দেশে 100টা ছেলের মধ্যে 20টা ছেলে আছে যারা সত্যিকারের ধর্ষক, কিন্তু এর মধ্যে বাকি 80টা হচ্ছে শুধু দেখতে দেখতে পাগল হওয়া ছেলেদের মতো। আজকাল আমাদের সমাজ এমন একটা পরিস্থিতিতে চলে এসেছে যেখানে মেয়েরা ছেলেদের মতো পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে। যখন মেয়েদেরকে ধর্ষণের কথা বলা হয় তখনই তারা সতর্ক হয়, কিন্তু তারা যদি এদিকে সতর্ক থাকতো তাহলে তাদেরকে কখনোই এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আমাদের জীবনে কিছু মুহূর্ত আছে যেগুলো আমরা চাইলেও অবহেলা করতে পারি না। জীবনে সেই মুহূর্তগুলো আমাদের সামনে চলে আসে। তেমনি একটা মুহূর্ত আমার সামনে চলে এসেছে। আমি ইচ্ছা করে এই মেয়েটাকে ধরে নিয়ে এসেছি। মেয়েটা আমাকে অনেক অপমান করেছে। আমাদের উচিত আমাদের মেয়েদেরকে সঠিক জায়গায় সঠিকভাবে শিক্ষা দেওয়া উচিত। যদি এরকম শিক্ষা দেন যে মেয়ে রাস্তাঘাটে ছেলেদের সাথে চলাফেরা করবে, পরে যখন মেয়েটা ধর্ষিত হবে তখনই দেশের মানুষ, দেশের সবাই এসে ধর্ষকের ধিক্কার দিতে থাকবে। কিন্তু একটা মুহূর্তের জন্য চিন্তা করে না কেন সে ধর্ষিত হলো, কেন পর্দাশীল মেয়েদেরকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হলো না? নিশ্চয়ই তারও কোনো দোষ আছে। বিনা বাতাসে কোনো দিন গাছের পাতা নড়ে না, ঠিক তেমনি যদি কোনো দিন কোনো মেয়ে নিজের শরীর দেখিয়ে রাস্তাঘাটে না হাঁটে তাহলে কোনো ছেলেটা তাকে ধর্ষণ করতো না। এই সমাজের এমন কিছু নর পশু আছে যারা মেয়ে দেখলেই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে তাদেরকে ভোগ করার চেষ্টা করে, কিন্তু এমন অনেক মেয়ে আছে যারা নিজের ইচ্ছেতেই ছেলেদের কাছে আসে। যখন তারা পরিস্থিতির শিকার হয়ে যায় তখন তারা পালনের চেষ্টা করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। এরকম কিছু মেয়েদের কারণেই আজকে আমাদের সমাজ বঞ্চিত, লাঞ্ছিত। আমাদের সমাজে আজ ভালো মেয়েরা সম্মান পায় না, শুধু পায় ওই খারাপ মেয়েগুলো। ওই খারাপ মেয়েগুলোর কারণে আজকে সমাজের ভালো মেয়েগুলো ঠিকমতো চলাফেরা করতে পারে না। রাস্তায় তারা নিরাপদ নয়, তাদের নিরাপত্তা কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু প্রথমে আমাদের ধর্ষকদের শাস্তি দেওয়ার পূর্বে ধর্ষণের কারণ জানতে হবে। কেন মেয়েরা তো ধর্ষিত হয়, কেন তাদেরকে ধর্ষণ করা হয়, এ বিষয়ে আমাদের সঠিক ধারণা থাকা প্রয়োজন। শুধু ছেলেদেরকে দোষ দিয়ে তাদেরকে আটক করার নামই ধর্ষণের শাস্তি নয়। এর দ্বারা ধর্ষণ তো জীবনেও কমবে না। আমাদের উচিত প্রথমে সঠিক তথ্য জেনে সঠিকভাবে ব্যবস্থা নেয়ার। যদি আমরা সঠিক ব্যবস্থা না নিতে পারি তাহলে কোনো দিনও এই ধর্ষণ নামের অত্যাচারটা আমাদের সমাজ থেকে শেষ হবে না। তাই আগে আমাদের মেয়েদেরকে আমরা ঠিক সঠিকভাবে চলাফেরা করতে শেখাই, এরপর সমাজে ধর্ষকদেরকে শাস্তি দিতে যাই। আমি জানি আমার কথাগুলো অনেকে তিতা মনে হবে, কিন্তু এটাই সমাজের নতুন সত্য। এটার উপর যে যত বেশি অটল থাকতে পারবে সে তত বেশি উন্নত হবে এবং নিরাপদভাবে চলাফেরা করতে পারবে। তাই প্রথমে উচিত পর্দার সাথে মেয়েদেরকে বাইরে বের করা। একটা মেয়ে বেপরদায় বাড়ি থেকে বের হয় তাহলে তার দেখা দেখি আরো 10টা মেয়ে বেপরদায় বাড়ি থেকে বের হবে। এরপর যখন একটা ছেলে একটা বেপরদা মেয়েকে ধর্ষণ করবে তখন তার লোভ আরো বেড়ে যাবে, তখন সে বোরখাওয়ালা মেয়েদেরকে ধর্ষণ করতে শুরু করবে। ঠিক তেমনি ভাবে আস্তে আস্তে সমাজে ধর্ষণ নামের কথাটা বেড়ে যাবে। তাই আমাদের উচিত প্রথমে এসব সমস্যা দূর করা
এরপর ধর্ষকদেরকে শাস্তি দেব। এতে আমাদের সমাজ থেকে ধর্ষণ নামের কলঙ্ক দূর হয়ে যাবে। নিরাপদে চলুক আমার মা ও বোনেরা, এটাই প্রত্যাশা। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন।